প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩৩৫ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোড শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই। যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুসংস্কার। এই কুসংস্কারকে কখনোই প্রেতপক্ষ সাপোর্ট করে না, কুসংস্কার ছড়ায় না। প্রেতপক্ষের ঘটনা শুধুমাত্র এন্টারটেনমেন্ট বা মনোরঞ্জনের জন্য শোনাই হবে বুদ্ধিমানের কাজ, যেটা আমরা সব সময় বলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কুসংস্কার এমন এক বিশ্বাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, কিন্তু যার পেছনে অনেক সময় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে না। অনেক সময় এই কুসংস্কারের সঙ্গে মিলে যায় কিছু ঘটনাও, যেমন কারোর স্বপ্নে অশুভ কিছু দেখা এবং পরের দিন সেই খারাপ ঘটনা ঘটে যাওয়া, যা মানুষকে ভাবায়। তারা বলে ওঠে, দেখো কথা মিলে গেছে। এরকমটা আমরা হামেশাই শুনি। আবার অনেক সময় এসবের কোনো মানেই হয় না, শুধু ভয় বা অভ্যাস থেকেই বিশ্বাস করা হয়। আমরা এই জিনিসটা দেখেই থাকি যে গ্রামের মানুষ কুসংস্কারে বেশি বিশ্বাস করে, কারণ সেখানে শিক্ষার সুযোগ কম। এখনো বহু প্রত্যন্ত গ্রাম আছে যেখানে কিনা শিক্ষার আলো পৌঁছায়নি। পুরনো লোককথা ও ঐতিহ্যের প্রভাব তাদের মধ্যে অনেক বেশি, আর প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকার ফলে তারা অজানা ঘটনাকে রহস্যময় ভাবে দেখে। অন্যদিকে শহরের মানুষ তুলনামূলকভাবে বেশি শিক্ষিত। বিজ্ঞান ভিত্তিক জ্ঞান ও তথ্যের সহজলভ্যতার কারণে এসব বিষয় সন্দেহপ্রবণ হয়। তবে শহরেও কুসংস্কার পুরোপুরি হারিয়ে যায়নি, শুধু তার রূপ বদলে গেছে। আজকের এপিসোডে দুটো ঘটনা থাকবে। এই দুটো ঘটনাতেও আমরা দু রকম কুসংস্কারের কথা শুনতে পাবো। প্রথম ঘটনা পাঠিয়েছে কলকাতার বেলেঘাটা থেকে শতরূপা দাস। শতরূপা যে ঘটনাটা পাঠিয়েছে সেটা একটা নার্সকে কেন্দ্র করে এক হাসপাতালে ঘটে যাওয়া অদ্ভুত ভৌতিক ঘটনা। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে হাওড়া থেকে সায়ন্তনী পল। একটা নতুন ফ্ল্যাটে বিনা পুজো আর যজ্ঞ করিয়ে ঢোকার পর তার এবং তার স্বামীর সাথে কি ঘটেছিল সেই নিয়েই ঘটনা। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৩৫ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম শতরূপা দাস। আপনার প্রেতপক্ষ চ্যানেলের আমি নিয়মিত শ্রোতা। আজ প্রায় ১.৫ বছরের ওপর হয়ে গেল আপনার চ্যানেলের ঘটনা শুনছি, আর আজকে আমি নিজেই একটা ঘটনা আপনাকে লিখে পাঠাচ্ছি। আশা করি আপনার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্রেতপক্ষর শ্রোতাদের সামনে আপনি তুলে ধরবেন। এই ঘটনা একজন নার্স যার নাম নন্দিনী, তাকে নিয়ে। তিনি একটা কলকাতার বেসরকারি হাসপাতালে কাজ করতেন। তবে নন্দিনীর পদবি এবং সেই বেসরকারি হাসপাতালের নাম আমি এখানে উল্লেখ করলাম না, আর নন্দিনীর জবানিতেই আমি ঘটনাটা লিখে পাঠালাম। শুরু করছি ঘটনা। আমার নাম নন্দিনী। আমি কলকাতার এক বেসরকারি হাসপাতালের নার্স। ঘটনাটা ঘটে বছর ১৩ আগে, ২০০২ সালে। গরমের সময় এবং সেই বছর হাসপাতালের কাজের চাপও ছিল প্রবল। বিশেষ করে প্রসূতি ওয়ার্ডে নার্সদের কাজ ছিল সীমাহীন। সেই ওয়ার্ডের শেষে একটা বেডে ভর্তি হয়েছিল এক মহিলা যার নাম কল্পনা দত্ত। বয়স ২৩, সদ্য বিয়ে হয়েছে, প্রথম সন্তান হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই কল্পনার চোখে মুখে ভর্তির পরের দিন থেকেই একটা অদ্ভুত ভয় বা আতঙ্ক দেখা যেত। আমি তাকে বলতাম, তোমার এখানে কোনো ভয় নেই, আমরা তো সকলেই আছি, কোনো অসুবিধে হলে অবশ্যই ডাকবে। নির্দিষ্ট দিনে রাত ২টোর সময় ওর প্রসব বেদনা তীব্র হলো। ডাক্তার এলে ওকে লেবার রুমে নিয়ে যাওয়া হলো, আর ওর মা কান্নায় ভেঙে পড়লেন। যখন কল্পনাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, ওর মা কাঁদতে কাঁদতে বললেন, দেবী মা, কল্পনাকে বাঁচাস, ওর সঙ্গে থাকিস। প্রায় ১.৫ ঘন্টা পর ও এক পুত্র সন্তানের জন্ম দিল। ডাক্তার বলল, মা আর ছেলে দুজনেই সুস্থ। সবাই প্রচন্ড খুশি। কল্পনাকে ওয়ার্ডে ফিরিয়ে আনা হলো, তবে ওর চোখে মুখে এখনো ভয়ের ছাপ। কপাল ঘেমে ভিজে গেছে, চুল খোলা, এলোমেলো বালিশের ওপর ছড়ানো। রাত ৩টের দিকে ওয়ার্ডে রাউন্ড দিতে গিয়ে দেখি কল্পনা তার ছেলের দিকে
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি ওকে ডাকলাম, কি হয়েছে কল্পনা? সে ফিস ফিসিয়ে বলল, দিদি, কে জানি ওকে দেখতে আসছে। আমি দেখতে পেয়েছি। আমি অবাক হয়ে বললাম, কে কে দেখতে আসবে এই রাতে? কল্পনা বলল, কালো শাড়ি পরা এক বুড়ি। ওর চোখ বলে কিছু নেই, খালি গহ্বর, চুল পুরো খোলা, মাটিতে লুটাচ্ছে। ও আমার ছেলেকে দেখতে চায়, নিতে চায়, বাঁচান আমায়। আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু ওর কথা শুনে আমার গা শিউরে উঠল। বললাম, কি আজে বাজে বকছো? তোমার আসলে ধকল গেছে, তুমি ঘুমাও, স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। কিন্তু আমার ভয় লাগছিল। এরকম অস্বাভাবিক কথা কোনোদিন কোনো পেশেন্ট আমাকে বলেনি। চুলগুলো বালিশের চারপাশে এমন ভাবে ছড়ানো ছিল যে আমার ওকেই দেখে ভয় লাগছিল। সকাল 6টায় নার্স শর্মিলা এসে আমার থেকে ডিউটি হ্যান্ড ওভার নিল। আমার ছুটি হয়ে গেল আর আমি বাড়ি ফিরলাম। তবে সারাটা দিন আমার কল্পনার কথা বারে বারে মাথার মধ্যে ঘুরে ফিরে আসছিল। ওর ভয়ের কথা মনে পড়ছিল বারবার। বিকেলের দিকে শর্মিলার কাছ থেকে ফোন এলো। ও কাঁপা কাঁপা গলায় বলছে, দিদি, কল্পনা আমাকে ডেকে বলছে এক কালো শাড়ি পরা বুড়িকে নাকি ও দেখতে পাচ্ছে। ও বলছে বুড়ি ওর ছেলেকে কোলে নিতে চাইছে আর ওর খোলা চুলের মধ্যে ঢুকে পড়তে চাইছে। শর্মিলার কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। আমি যখন হাসপাতালে গেলাম, কল্পনার মায়ের সাথে আমার দেখা হলো। তিনি আমাকে বললেন, মা, আমরা গ্রামের লোক, আমাদের গ্রামে কুসংস্কার আছে, প্রসবের পর মেয়েদের চুল খোলা থাকলে অপদেবতার নজর পড়ে। আমি বলেছিলাম ওকে চুল বাঁধতে, কিন্তু ও কিছুতেই বাঁধে না, খালি বলে ভয় করছে, ভয় করছে, চুল বাঁধলে আর রক্ষে নেই। আমি কল্পনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কল্পনা, তুমি কেন চুল বাঁধছো না? কল্পনা চোখ বড় বড় করে বলল, যদিও আমার চুল বেঁধে দেয়, তখন আমি আর আমি থাকবো না, আমি হয়ে যাব ওই বুড়ি, আমি হয়ে যাব ওই বুড়ি। আমাকে ছেড়ে দাও, আমার চুল বেঁধো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর কথা বাড়ালাম না। রাতে আমি ওয়ার্ডে রাউন্ড দিচ্ছি, হঠাৎ শুনলাম এক বাচ্চার কান্নার শব্দ। দৌড়ে গিয়ে দেখি কল্পনা বাচ্চাকে কোলে নিয়ে আছে, কিন্তু ওর মুখ কেমন যেন বদলে গিয়েছে। চোখ দুটো বড়, কিন্তু আমার দিকে মুখ তাকাতেই আমি দেখলাম ওর মনি ঘুরে গেছে। চোখ দুটো পুরো সাদা, ঠোঁট নীল, আর সে অদ্ভুত কণ্ঠে বলল, তুই কে? কেন এলি? ও আমার, ও আমার, যা এখান থেকে যা। আমি পিছু হটে গেলাম। এই কণ্ঠস্বর কল্পনার নয়, এক বৃদ্ধার। আমি ভয়ে ভয়ে বললাম, কে 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 তুমি? কল্পনার ভেতর থেকে সেই অদ্ভুত কণ্ঠস্বর বেরিয়ে এলো, এখন এই মেয়ে আমার, ওর ছেলেও আমার, যা যা এখান থেকে যা। আমি চুপচাপ ওয়ার্ড থেকে বেরিয়ে এসে কল্পনার মায়ের কাছে গেলাম আর ওনাকে বললাম ওনার মেয়ের কাছে যেতে। কল্পনার মা কল্পনাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তিনি আমাকে অনুরোধ করেন যে তিনি একজন ওঝাকে সঙ্গে করে নিয়ে আসবেন আর তাকে যেন হাসপাতালে ঢুকতে দেওয়া হয়। আমি পড়লাম মহা বিপদে। এমনিতেই বেসরকারি হাসপাতাল, এইসব ওঝা পুরোহিত হাসপাতালে ঢুকতে পাবে কি করে? কিন্তু তার মায়ের অনুরোধে আমি একটা ব্যবস্থা করলাম। সেই দিনটা কোনো রকমে কাটলো। পরের দিন সন্ধেবেলায় কল্পনার মা একজন ওঝাকে সঙ্গে করে নিয়ে এলেন। এখানে একটা সুবিধে হয়েছিল আমার, কল্পনার ডাবল শেয়ারিং রুমের একটা বেড, যেখানে আজকে এক পেশেন্ট আসার কথা ছিল, সে ভর্তি হয়নি, তাই কল্পনা সেই রুমে একাই ছিল। ওঝা তার সাথে ঝাড়ফুঁকের জিনিসপত্র লুকিয়েই এনেছিল, নিমপাতা, লাল সুতো আর একটা তাবিজ। তিনি বার করে টেবিলের ওপর রাখলেন। তিনি কল্পনার মাকে বললেন, আপনার মেয়ের চুল বাঁধতে হবে, ওর চুল খোলা থাকলে সেই প্রেতের শক্তি আরো বাড়বে। প্রসবের পর খোলা চুল মানেই ভূতের সহজ প্রবেশ পথ। হঠাৎ এইসব কথা শুনে কল্পনা খিক খিক করে হেসে ওঠে। আমাকে তাড়াতে লোক আনা হয়েছে,
আমাকে অত সহজে তাড়ানো সম্ভব নয়। যাব না আমি ওকে ছেড়ে, অত সহজে আমি যাব না। ওঝা সেই সময় কল্পনার চুল ধরে টেনে শক্ত করে বাঁধতে আরম্ভ করে, আর কল্পনা চিৎকার করতে শুরু করে। হঠাৎ কল্পনা বেডের ওপর থেকে এক লাফ দিয়ে পাশের বেডটায় গিয়ে পড়ে। ওর গলার শিরাগুলো ফুলে উঠেছে। ওঝা চিৎকার করে বলল, এখানে এসে বস, বেরো এই মেয়ের শরীর থেকে, বেরো। সেই ওঝা বাবাজি আমাকে আর কল্পনার মাকে বললেন, যখন আমি হাত ওপরে করব সেই সময় এই জল আর নিমপাতা ওর গায়ে ছেটাবেন। আর এই বলে সেই ওঝা বাবাজি তার সাথে আনা তাবিজ কল্পনার মাথায় চেপে ধরলেন। কল্পনা হাহাকার করে কাঁদতে লাগলো। তারপর তিনি যেটা করলেন সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। ওঝা বাবাজি ঝোলা থেকে একটা বড় কাঁচি বার করে কল্পনার অনেকখানি চুল ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে দেন, আর কল্পনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরদিন সকালে কল্পনা একদম স্বাভাবিক, কিন্তু ও শুধু আমাকে বলল, দিদি, আমার চুল এরকম ভাবে কে কেটে নিয়েছে? আমি বুঝতে পারলাম যে ওর কোনো কথাই মনে নেই। আমি ওকে বললাম, অপারেশনের কারণে তোমার অত লম্বা চুল একটু কাটা হয়েছে। ওর মা পাশে বসে করজোরে বলতে লাগলেন, মা মনসার কৃপায় মেয়েটা বাঁচল। বাবা, মায়ের অশেষ কৃপা। সত্যি কথা বলতে এই ঘটনা আমার জীবনে একটা দাগ কেটে গেছে। ভূত প্রেতে আমি বিশ্বাস করি না, কিন্তু সেই ঘটনার যে কি ব্যাখ্যা আমি দেব সত্যি আমি জানি না। তাই আজও যখন প্রসূতি ওয়ার্ডে কোনো মেয়ের খোলা চুল দেখি, কল্পনার সাথে ঘটে যাওয়া সেই ঘটনার রাতের কথা মনে পড়ে যায়। মন বলে ভূত নেই, অপদেবতা বলে কিচ্ছু হয় না, কিন্তু অন্তরাত্মা বলে তারা আছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। এরকম ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি, মানে স্পাইন চিলিং একটা ঘটনা। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে বাংলার গ্রামাঞ্চলে প্রচলিত কুসংস্কার, প্রসবের পর মায়ের চুল খোলা থাকলে ভূতের নজর পড়ে, এটা আমি বহু জায়গাতেই পড়েছি। কিন্তু যদি নানান রকম ব্যাখ্যা তোমরা বুঝতে চাও, খোলা চুলকে অসুচি ও দুর্বলতার প্রতীক ভাবা হতো। প্রসবের পর মা শারীরিকভাবে দুর্বল থাকেন, তাই অশরীরী শক্তি সহজে আক্রমণ করতে পারে। গ্রামের লোকেরা এটা বলেন যে খোলা চুলে মাতৃত্বের তেজ বাইরে চলে যায়। এসব নানা কুসংস্কার আজও গ্রামাঞ্চলে আমরা দেখতে পাই। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে হাওড়া থেকে সায়ন্তনী পল। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 335 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমার নাম সায়ন্তনী, পেশায় স্কুল শিক্ষিকা। ঘটনাটা ঘটেছিল 2020 সালে। সে বছর করোনা পর্বের মধ্যেই আমি আর আমার স্বামী হাওড়ার বেলুড় অঞ্চলে একটা নতুন ফ্ল্যাট কিনেছিলাম। খুব সস্তায় পেয়েছিলাম ফ্ল্যাটটা। 4 তলা বিল্ডিং এর 3য় তলা, সাউথ ফেসিং, জানলা দিয়ে গঙ্গা দেখা যেত। তবে লোকজন বলেছিল আগে এখানে নাকি একটা পুরনো কাঠের গোডাউন ছিল, সেটা ভেঙে এই ফ্ল্যাট তৈরি হয়েছে। আমি আর আমার স্বামী নির্দিষ্ট দিনে সেই ফ্ল্যাটে প্রবেশ করলাম। গৃহপ্রবেশ, পুজো আচ্ছা, যজ্ঞ এইসব কিছুই করিনি। মা বাবা আমাদের বললেন, নতুন বাড়িতে পুজো আচ্ছা না করেই ঢুকছিস, বাড়িতে অন্তত লবণ ছিটিয়ে প্রবেশ করিস। আমি মাকে বলেছিলাম, এই বর্তমান আধুনিক যুগেও এইসব কুসংস্কার, এগুলো মানায় তোমার মুখে মা? ফ্ল্যাট ভালোভাবেই আমরা বেশ কিছু দিন ধরে গোছালাম।
কোনো রকম সমস্যাই ছিল না এই ফ্ল্যাটে। শুধু মাঝে মধ্যে বিশেষ করে দুপুরের দিকে একটা খট খট শব্দ পেতাম, কিন্তু শব্দটা যে কোথা থেকে আসতো সেটা বুঝতে পারতাম না। আমাদের একটা ছোট্ট স্টোর রুম ছিল, আমার মনে হতো সেই আওয়াজ সেই স্টোর রুম থেকেই আসছে। কিন্তু আমার স্বামী তপন আমাকে বলতো, আরে এখনো এই ফ্ল্যাটের বাইরে অনেক কাজ বাকি, মিস্ত্রিরা হয়তো কাজ করছে, তুই আবার এইসব নিয়ে কোনো কুসংস্কার পোষণ করিস না মনে। প্রায় 10 দিন হয়ে গেছে এই বাড়িতে আমরা এসে উঠেছি। হঠাৎ একদিন রাতে আমার ঘুমটা চট করে ভেঙে গেল। এমনিতে আমার ঘুম খুবই গভীর, চট করে ঘুম ভাঙে না, কিন্তু সেদিনকে ভেঙে যায় আমার ঘুম। তবে আমি উঠে যেটা দেখি সেটা দেখার জন্যে আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ফ্ল্যাটে আমি আর আমার স্বামী তপন থাকি, তাই দরজা আটকিয়ে শোবার কোনো প্রয়োজন নেই। আমি ঘুম থেকে উঠেই দেখি এক বৃদ্ধা মহিলা, গায়ে সাদা শাড়ি, একটু কুঁজো ধরনের, আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। আমি উঠে তার দিকে তাকাতেই সে সাট করে সরে গেল। আমি চিৎকার করে বলে উঠলাম, কে কে ওখানে? আমার চিৎকারের শব্দে তপনও ঘুম থেকে উঠে গিয়ে বলল, কি হলো রে, কে কে করছিস কেন? আমি তপনকে বললাম, হ্যাঁ আমাদের ঘরে কেউ ঢুকেছে। তপন দরজার বাইরে এসে পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজে দেখলো, কেউ কোথাও নেই। এরপর 2-3 দিন আর কিছু ঘটেনি। আবার এক রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। তপন তখনও ঘুমাচ্ছে, বেডরুমের দরজা আধখোলা। আমি বাইরের অন্ধকারে স্পষ্ট দেখতে পেলাম সাদা শাড়ি পরা সেই কুঁজি বুড়ি দরজার এক পাশ থেকে অন্য প্রান্তে চলে গেল। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে ঘরের আলোটা জ্বালাই আর চিৎকার করতে থাকি, কে 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 ঘরে? তপন সেই দিন আমার চিৎকারের শব্দে ঘুম থেকে ওঠে না। আমি তপনকে গিয়ে তাড়াতাড়ি করে তুলি। আর সেই দিনকেও আমরা দুজন পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে দেখেও কাউকেই খুঁজে পাই না। এখানে আগে বলা হয়নি, এই ফ্ল্যাট যে প্রমোটার বানিয়েছিল সেই প্রমোটারের ছেলে আমার পরিচিত বন্ধু ছিল, তার নাম ছিল প্রবীর। তার সঙ্গে পরের দিন দেখা করে আমি কথায় কথায় তাকে জিজ্ঞাসা করি, প্রবীর, শুনেছিলাম এই ফ্ল্যাট যেখানে হয়েছে সেখানে নাকি একটা কাঠের গোডাউন ছিল। প্রবীর আমাকে বলল যে আমি ঠিকই শুনেছি। আমি প্রবীরকে জিজ্ঞাসা করি, আচ্ছা এখানে কোনো মিসহ্যাপ ঘটেছিল, কোনো এরকম ঘটনা যেখানে কেউ মারা যায়? প্রবীর বলল যে তার ঠিক জানা নেই, তবে সে আমাকে জেনে জানাবে। পরের দিন রাতে তপন আমাকে অফিস থেকে ফোন করে বলল যে তার একটু ফিরতে দেরি হবে, আমি যেন খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমার মনে মনে ভয় হলো, আর আমি তপনকে বললাম, বেশি দেরি করো না, যেন তাড়াতাড়ি ফিরো। সারা দিনের ক্লান্তিতে আমি যে সেই দিন কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আমার ঘুমটা ভাঙল তপনের ডাকে। সে আমাকে জাগিয়ে বলছে, সায়ন্তনী আমি ফিরেছি। আমি ঘুম থেকে উঠে বললাম, কিছু খাবে? তপন আমাকে বলল, আরে খাবার দাবার সব বাদ দাও, আমি কি দেখলাম জানো? আমি ধরফর করে খাটে উঠে বসলাম আর জিজ্ঞাসা করলাম, কি 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 দেখেছ? তপন আমাকে বলল, আমি লিফটে করে উপরে এসে দরজার তালা খুলে ভেতরে ঢুকি। করিডোর ছিল অন্ধকার। সে নাকি দেখতে পায় করিডোরের এক প্রান্তে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে রয়েছে, আর সে সামান্য কুঁজো। কিন্তু তপন যেই মুহূর্তে করিডোরের লাইট জ্বালায়, করিডোর একেবারে ফাঁকা। পরের দিন প্রবীর আমাকে এসে জানায় যে সেই কাঠের গোডাউনে বছর 10 আগে আগুন লেগেছিল আর এক বৃদ্ধা মহিলা পুড়ে মারা গিয়েছিল। আমি তখন প্রবীরকে বলি, সেই বৃদ্ধা মহিলা কি একটু কুঁজো হয়ে হাঁটতো? প্রবীর আমাকে বিস্মিত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক, কিন্তু তুই কি করে জানলি? আমি প্রবীরকে সমস্ত ঘটনা খুলে বলি। প্রবীর আমার থেকে সমস্ত কথা শুনে প্রচন্ড অবাক হয়ে যায় আর প্রচন্ড অপরাধ বোধে ভুগতে থাকে। সে আমাকে বলে, তাহলে কি এই ফ্ল্যাটে অপদেবতার বাস? মা বাবাকে সেই ঘটনা বলার পর তারা এক ওঝাকে ডেকে নিয়ে আসে এবং তিনি পুরো ফ্ল্যাট ঘুরে আমাদেরকে বললেন, এই ফ্ল্যাটে কোনো অতৃপ্ত প্রেতাত্মার বাস অবশ্যই রয়েছে। নির্দিষ্ট দিনে তিনি আবার এসে যজ্ঞ এবং পুজো বিধি সম্পন্ন করেন
এবং তারপর থেকে সেই ফ্ল্যাটে আর কোনো অস্বাভাবিক ঘটনা আমাদের সাথে ঘটেনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। নতুন বাড়িতে ঢোকার পর এরকম ঘটনা যদি কারোর সাথে ঘটে, খালি নিজেই ভেবে দেখো যে কিরকম মানসিক অবস্থার মধ্যে দিয়ে একজন যেতে পারে। তুমি একটা নতুন ফ্ল্যাট কিনেছো এত পয়সা খরচ করে, তারপর দেখছো সেই ফ্ল্যাটে এরকম সব গন্ডগোল। ঘটনাটা আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সবসময় বলি যে তোমাদের কমেন্ট অত্যন্ত জরুরি। নমস্কার, আমি পায়েল মুখার্জি। আমি আবার একটা নতুন ঘটনা নিয়ে চলে এসেছি। এই ঘটনাটা আমি আমার এক পরিচিতার কাছ থেকে সংগ্রহ করেছি। এর আগেও আমি অনেকবার ঘটনা পাঠিয়েছি, তো আমার ঘটনা যদি ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে। এই ঘটনাটা আমি শ্বেতা নামের একটা মেয়ের কাছ থেকে কালেক্ট করেছি। সে আমার পরিচিত। তার বাড়ি এখানে নয়, তার বাড়ি বম্বে। আমার সাথে ফেসবুক সূত্রেই তার বন্ধুত্ব হয়, পরিচয়। এবং আমি এই প্রেত পক্ষ চ্যানেলের কথা বলি এবং আমি যে ঘটনা পাঠাই সেখানে সেই কথা বলি। তো সে উৎসাহ হয়ে আমাকে একটা ঘটনা শেয়ার করে। তার বাড়ি কলকাতাতে, কিন্তু সে কর্মসূত্রে থাকে বম্বে, মুম্বাই। তো আমি আমার ঘটনাটা শুরু করছি। শ্বেতা এবং তার 3 বন্ধু একদিনকে উইকেন্ডে তারা ঘুরতে যাবে ঠিক করলো। শহরের বাইরে একটা নিরিবিলি জায়গায় ঘুরতে গেল। শ্বেতা ভীষণ ভূতের ভয় পেত। ওর ভূতের ভয় ছিল ভীষণ। ও খুব ভূতকে ভয় পেত। ও ভূত প্রেত এইসবে একদম ওর কোনো আগ্রহ ছিল না। কিন্তু বাকি 3 বন্ধুর ভীষণ ভূত প্রেত এইসব নিয়ে সে ভীষণ আগ্রহ ছিল তারা। আর শ্বেতাকে বিভিন্ন কারণে তারা ভীষণ ভয় পাওয়াতো। তো তারা যখন শহর থেকে অনেকটা দূরে একটা নিরিবিলি জায়গায় গিয়ে সময় কাটাচ্ছিল, ঘুরতে গেছিল, তো শ্বেতার 3 বন্ধু শ্বেতাকে বিভিন্ন কারণে রাগাতে থাকে, ভয় পাওয়াতে থাকে। তো শ্বেতার এটা একদম পছন্দ না। ওরা বারবার শ্বেতাকে প্রমাণ করতে চায় যে ভূত বলে কিছু হয় না, শ্বেতা শুধু শুধু ভয় পাচ্ছে। কিন্তু শ্বেতা ওদেরকে এটা কিছুতেই বলে বোঝাতে পারে না যে না, ভূত প্রেত ও বিশ্বাস করে, ভূত প্রেত বলে কিছু হয়। তো ওর এই ভয়টাকে নিয়ে বারবার ওরা মজা করে। তো একদিন ওরা যখন গিয়ে পৌঁছালো শহর থেকে দূরে কিছুটা নিরিবিলি কিছুটা জায়গায়, তো তারপরে সেখানে গিয়ে একদিন কাটানোর পরে পরের দিন ওরা সবাই বেট ধরলো। বাকি 3টে বন্ধু শ্বেতাকে বলল যে ভূত আছে কি নেই সেটা তাহলে প্রমাণ করা যাক। কোথায় তোমার ভূত? ভূত বলে কিছুই হয় না, চলো আমরা শ্মশানে যাই। শ্মশানে গেলেই আমরা সবকিছু বুঝতে পেরে যাব। শ্মশানে গিয়ে আমরা একটা ভূতকে ডাকবো, প্ল্যান চেট করবো, তো দেখবো ভূত আসে কিনা। তো শ্বেতা এটাতে একদমই রাজি ছিল না। সে বন্ধুদের পাল্লায় পরে ভয়ে ভয়ে সেখানে গেল। তো ওরা যে জায়গাটায় গিয়ে উঠেছিল সেখান থেকে শ্মশান ঘাট খুব একটা দূরে ছিল না, পাশেই ছিল। তো ওরা যথারীতি রাত 12টার সময় গাড়ি করে সেই শ্মশানে গেল এবং দেখলো একটা চিতা জ্বলছে। কিছুক্ষণ আগেই হয়তো সেটাকে জ্বালানো হয়েছে। তো যাই হোক, তো ওরা শ্বেতা একটা জায়গায় দাঁড়িয়ে থাকলো আর বাকি 3 জনা গিয়ে সেই চিতার উপরে জল ঢেলে দিল, চিতার উপরে থুতু ফেলতে লাগলো, সেখানে টয়লেট করে দিল, বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করছিল। শ্বেতাকে বলছিল যে কোথায় তোমাদের ভূত, কোথায় ভূত বলে কিছু নেই। ভূতকে ওরা বিভিন্ন ভাষায় বলছিল যে কোথায় ভূত, তুমি কোথায়, চলে এসো আমার কাছে, নেমে এসো, তুমি কিছু কি করতে পারো, এসব অনেক উল্টাপাল্টা কথা বলছিল। তো সেগুলো শ্বেতা বারবার বারণ করছিল যে এরকম করাটা উচিত নয়। এইভাবে রাত 12টার পরে, রাত 12টা থেকে 3টের মধ্যে এমনি তারা সক্রিয় থাকে। তো এইগুলো একদমই করা উচিত নয়। তোমরা এটা যেটা করছো সেটা খুব ভুল করছো, তোমরা নিজেদের বিপর্যয় ডেকে আনছো। তারা এরকম শ্মশানের মধ্যে প্ল্যান চেটও করলো, হাসাহাসি করলো। ওরা ড্রিঙ্ক করছিল, তো মদের বোতলের সমস্ত মদ সেই চিতার মধ্যে তারা ঢেলে দিল। তো পাশেই শ্মশানের পাশেই একটা তান্ত্রিক ছিল, সে তার তন্ত্র সাধনা করছিল। তো সেই তান্ত্রিক তাদের এই হারকাতটা দেখতে পেয়েছিল, তাদের এই বাজে যে ঘটনা সেটা দেখতে পেয়েছিল এবং তারা সেখানে এসে বললো তোমরা এটা কি করছো, তোমরা কি জানো যদি কোনোভাবে কোনো আত্মা অসন্তুষ্ট হয়, যদি রেগে যায়, তাহলে তার কোপ কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা কি তোমরা জানো? তো সেই সাধুটাকেও, যে তান্ত্রিক সাধু তোমরা যাই বলো, তো তাকেও কিন্তু শ্বেতার 3টে বন্ধু ছাড়েনি। তার সাথেও
খুবই বাজেভাবে আড্ডি আর কি মারছিল যে। তো তারপরে সে বলল আমি একজন অঘরী তান্ত্রিক, আমি অঘরী, তোমরা এরকম করছো, এর ফল কিন্তু ভীষণ খারাপ হবে। তো সেই তিনটে বন্ধু বলল, আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন, এরকম ভূত প্রেত বলে কিছুই হয় না, আমরা সেটা প্রমাণ করার জন্যই এখানে এসেছি। তো তারা এরকম অসভ্যতামি করছে দেখে তান্ত্রিক বা সেই অঘরী তান্ত্রিক তাদেরকে আর কিছু বললো না, সেখান থেকে সে চলে গেল। তারপর শ্বেতা তাদেরকে জোর করে তাদের ঘরে নিয়ে এলো, বললো তার ভালো লাগছে না, তার ভীষণ মাথা ঘুরছে এবং শ্বেতা ওখানে বমিও করে ফেলে, এইসব ও সহ্য করতে পারে না, ওর ভীষণ ভয় হয়। তো তারপরে শ্বেতা আর তার তিনটে বন্ধুকে নিয়ে বাড়িতে চলে আসে। তারা যেখানে উঠলো, মানে তারা যে ঘরটায় ছিল সেখানে চলে আসে। তো বাড়িতে এসে শ্বেতার যে বান্ধবী আরেকজন, যে তিনজনের মধ্যে একজন টিনা, তো সে দেখে তার মাথার ক্লিপ সেটা সে খুঁজে পাচ্ছে না। তো সে ভেবেছে যে সে হয়তো এই শ্মশান ঘাটে সেটা ফেলে রেখে এসছে। তো তারপরে সে বলে, আমি আবার সেই শ্মশান থেকে আমার ক্লিপটা আনবো, কারণ এটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, তো এটা আমার কাছে খুব দামি ক্লিপ, আর এই ক্লিপটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো এই ক্লিপটা আমাকে আনতে যেতে হবে। তো সবাই ওকে বারণ করে, শ্বেতাও বারণ করছিল, বাকি দুজনেও বারণ করছিল যে এই মুহূর্তে তার সেখানে না যাওয়াটাই ভালো। তখন রাত 3টে বাজে, তবু সে কারোর কথা শুনলো না, সে যাওয়ার জন্য রেডি হলো এবং তাকে কেউ একা ছাড়তে চাইলো না। তারা বললো, আমরা গেলে তাহলে আবার 4 জনা একসাথেই যাবো, তোকে আমরা একা ছাড়বো না। তারপর তারা আবার 4 জনা মিলে শ্মশান ঘাটে গেল। তো সেখানে গিয়ে বারবার সে অনেকবার খোঁজার চেষ্টা করলো ক্লিপ, কিন্তু সে পেল না। এবং ক্লিপ খুঁজতে খুঁজতে তারা বিভিন্ন ভাষায়, ভূত তুমি কি আছো, তুমি যদি থাকো সামনে তো তোমার আমার সামনে এসো, এরকম ধরনের কথা বলে হাসাহাসি করছিল। তো তারপরে একটা চিতার কাছে গিয়ে এসে দেখতে পেলো তার ক্লিপটা পড়ে আছে। তারপরে যথারীতি সে সেই ক্লিপটাকে নেওয়ার জন্য গেল, তখনই একটা আগুনের ঝলকা এসে তার হাতে পড়লো এবং তার হাতটা অনেকটা পুড়ে গেল। এবং তার ওই চিৎকারে বাকি যে 3 জন বন্ধু তারা চলে এলো এবং শ্বেতা তখন ভীষণ ভয় পেয়ে গেল এবং বললো, এটা কিন্তু একটা খারাপ সংকেত, এটা ভালো নয়, তোমরা এখান থেকে চলো, একটা ক্লিপের থেকে তোমাদের জীবনের মূল্য কি, মানে একটা ক্লিপের মূল্য বেশি হয়ে গেল তোমাদের জীবনের থেকে। তো এই বলে শ্বেতা সবাইকে নিয়ে চলে এলো। যখন তারা অনেকটা রাস্তা চলে এসেছে গাড়ির কাছে, তখন তারা দেখলো যে টিনা তাদের পেছনে নেই, মানে যার ক্লিপ হারিয়ে গেছিল, যার জন্য আবার এখানে আসা, তো টিনা তাদের পেছনে নেই। গাড়িতে ওঠার সময় তারা দেখছে, আর তারপরে তারা বিভৎস একটা চিৎকার শুনতে পেল। তারপরে সেই চিৎকার শুনে তারা আবার শ্মশানের ভেতরের দিকে গেল এবং দেখতে পেল টিনার অর্ধেক ঝলসানো দেহটা পড়ে আছে। তো এই দেখে তারা সবাই ভীষণ ভয় পেয়ে গেল এবং তারা বুঝতে পারলো যে এটা তারা নিশ্চয়ই কোনো একটা খারাপ কিছু করেছে এবং একটা খারাপ আত্মা জেগে গেছে, কারণ টিনার ঝলসানো দেহের পেছনেই একটা ছায়া তারা দেখতে পেল, সেই অবয়বটা দাঁড়িয়ে আছে। তো এইসব দেখে কোনোভাবেই আর শ্বেতা সেখানে দাঁড়ায় না, ও খুব তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়ে এবং বাকিরাও খুব ভয় পেয়ে যায়। সেই আত্মা বলতে থাকে যে তোদেরকে আমি ছাড়বো না, তোরা আমার সাথে যে এরকম নোংরা আচরণটা করেছিস সেটা শাস্তি তোরা পাবি, তোরা সবাই মরবি, এরকম একটা আওয়াজ করতে থাকে। তো তখন সেই অঘরী তান্ত্রিক আবার সেই জায়গায় আসে এবং এসে ওদেরকে বলে, আমি তোমাদের বারণ করেছিলাম তো যে তোমরা এরকম কিছু করো না, এর ফল ভীষণ খারাপ হবে, তোমরা আমার কথা শুনলে না, এবার বুঝতে পারছো কি হবে। তারপরে সেই অঘরী তান্ত্রিককে ওরা 3 জনা মিলে বলতে থাকে যে, দেখুন আমার একটা বান্ধবীকে আমরা অলরেডি হারিয়ে ফেলেছি, আমরা আর কোনোভাবেই আমরা হারাতে পারবো না, মানে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আপনি যেভাবেই হোক এর একটা মুক্তির উপায় বলে দিন। তো তান্ত্রিক বলল, যে চিতার সামনে গিয়ে তোমরা এরকম নোংরামি করেছিলে, এরকম খারাপ ভাবে সেই আত্মাটাকে তোমরা জাগিয়ে তুলেছ, সেই চিতার কাছে তোমরা যাও এবং সেখানে আমি একটা শিবের মন্ত্রপুত একটা ছাই দিচ্ছি, সেই ছাইটা চিতার চারিপাশে তোমরা ছড়িয়ে দেবে, আমি যখন বলবো তখন। তো তারপরে তারা 3 জনে মিলে সেই চিতার কাছে গেল, গিয়ে সেই ছাই মাখাটা যখন সেই আত্মাটা তাদের খুব কাছাকাছি চলে আসলো, তখন সেই ছাই মাখাটা চিতার আশেপাশে ছড়িয়ে দিল। তারপরে সেই আত্মাটাকে তারা ওখানে বেঁধে ফেললো। তো তখন অঘরী তান্ত্রিকটা এসে সে আত্মার সামনে দাঁড়ালো এবং বলল, এখন তুমি আর কিছুতেই এর মধ্যে থেকে বেরোতে পারবে না, এখন তুমি একটা গণ্ডির মধ্যে আছো, আর এটা ভোলেনাথের গণ্ডির, ভোলেনাথের মন্ত্রপুত ছাইয়ের গণ্ডি, তো এটা তোমরা কখনো অতিক্রম করতে পারবে না তুমি। তো তারপরে সে অতিক্রম করার চেষ্টা করলো, পারলো না। তখন তান্ত্রিক বললো, দেখো ওরা তোমার সাথে যে কাজটা করেছে সেটা ভীষণ খারাপ, আর শ্বেতা বলে এই মেয়েটা কিন্তু কোনো দোষ করেনি, ও অনেকবার বারণ করেছে ওদেরকে এই কাজ করার জন্য, তো ওরা যেটা করেছে সেটা খুবই খারাপ,
কিন্তু ওরা ভুলবশত করে ফেলেছে, ওরা বুঝতে পারেনি, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। মানে সেই অঘরীতান্ত্রিক আত্মাটার কাছে এটা হাত জোর করে বলল। তারপরে বাকি শ্বেতা এবং তার আর দুটো বন্ধু তারা বলল আমাদের খুব ভুল হয়েছে, তো আমরা নিজেরাই তোমাকে মুক্তির পথ ধরিয়ে দেব, আমরা যে অন্যায়টা করেছি। তো তারপরে তারা অনেক যজ্ঞ করলো, হোম করলো সেখানে, এবং আত্মাটার গায়ে আবার নতুন করে আগুন দিয়ে, চিতায় আগুন দিয়ে তার আত্মাটার শান্তি কামনা করলো। এবং সেই ছাই গিয়ে তারা গয়ায় গিয়ে তার পিণ্ড দিয়ে এলো তার নামে। অঘরীতান্ত্রিক তাদেরকে 3টে তাবিজ দিয়েছিল এবং সেই তাবিজ 3টে 1 মাস পরে থাকার নির্দেশ দিয়েছিল। তো 1 মাস পরে থাকার পর তারা সেই তাবিজটা খুলে ফেলে, তারপরে তাদের সাথে কোনো খারাপ কিছু হয়নি। তো আমার এই ঘটনাটা আজকের মতো এই পর্যন্তই। কিছু সময় আমরা অনেক খেলার ছলে অনেক কাজ করে ফেলি যেগুলো আমাদের ভীষণ বিপদ ডেকে আনে। তো এরকম কখনোই হয়তো মজা করা উচিত না। আমি নিজেও খুব ভূত প্রেমী মানুষ, অনেক রকমের রিসার্চ ভূত নিয়ে অনেক কিছুই আমি করি, তবে কিছু কিছু বিষয় চোখের সামনে এলে খুব ভয়ও লাগে। তো আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলে যাবো একটু শাউট আউটের দিকে। সব্যসাচী চক্রবর্তী লিখেছে, দারুণ দারুণ লাগলো আজকের এপিসোড, দুটো ঘটনাই দারুণ, আর তোমার ব্যাখ্যাও দারুণ লাগলো, খুব সুন্দর লাগলো রাজ। কমেন্ট করেছে সোনালী, স্বপ্না বাজল, শ্যামল মিত্র, মিস্টিক নুন, সুবর্ণা চক্রবর্তী লিখেছে উন্মেষের দুটো ঘটনাই খুব ভালো লাগলো, তোমার ভয়েসে তো দারুণ লেগেছে শুনতে, লাভ ইউ প্রেতপক্ষ, এগিয়ে যাও এইভাবে। কমেন্ট করেছে নতুন চক্রবর্তী, কমেন্ট করেছে বাবাই দাস, টুম্পা সহদেব, সানি সর্দার, শর্মিষ্ঠা চ্যাটার্জি, আরিফা খাতুন, সুতাপা নাগ আর অজন্তা হোর। এই সবকটা কমেন্টই এসছে ভৌতিক আয়নার ঘটনা দ্য হন্টেড মিরর প্রেতপক্ষের 333 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। Love you all. Tata.